আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যা। একটু দেখে নাও আমাদের আজকের আলোচ্য বিষয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখানে আমাদের দুইটা বিবৃতি আছে, ক্লাসিয়াসের বিবৃতি এবং জুলের বিবৃতি। তারপরে আমাদের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপগতীয় পরিবর্তন। আমরা জানি তাপগতীয় পরিবর্তন হচ্ছে চার ধরনের: সমচাপ পরিবর্তন, সম আয়তন পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন, রুদ্ধতাপীয় পরিবর্তন। এবং আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিপি এবং সিভি। তো দেখো, সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো এর সমীকরণগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে টপিকসটা একটু খেয়াল করো যে ক্লাসিয়াসের বিবৃতি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এইটা স্টার্ট করার পূর্বে আমাদের কয়েকটা বিষয় একটু ধারণা নিতে হবে। তো একটু দেখে নিই আমরা তাপগতীয় চলরাশি কি কি। তো দেখো, চাপ, আয়তন, তাপমাত্রা এবং তাপ, এই চারটাকে বলা হচ্ছে তাপগতীয় চলরাশি। এবার আমাদের দেখতে হবে যে সিস্টেম বা ব্যবস্থা কি। তো খেয়াল করো, প্রথমে আমরা একটু উদাহরণের দিকে খেয়াল করি, তাহলে আমাদের সংজ্ঞাটা দেখতে বুঝতে একটু সুবিধা হবে। তো দেখো, এখানে একটা পিস্টন যুক্ত সিলিন্ডার আছে। এই পিস্টন যুক্ত সিলিন্ডার, এর মধ্যে গ্যাস আবদ্ধ আছে। তো এই গ্যাসের আমরা চাপ, আয়তন, তাপমাত্রা এবং তাপ নির্ণয় করতে পারি। আবার এখানে দেখো একটা বেলুন, গ্যাস ভর্তি বেলুন আছে। এই গ্যাসের আমরা চাপ, আয়তন, তাপমাত্রা এবং তাপ পরিমাপ করতে পারি। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি যে তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট বস্তু বা জায়গা যেখানে তাপগতীয় চলরাশি নির্ণয় করা যায়। তাহলে যে জায়গা বা বস্তুর মধ্যে আমরা তাপগতীয় চলরাশি, চাপ, আয়তন, তাপমাত্রা এবং তাপ নির্ণয় করতে পারি তাকে বলা হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা। আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, একটু খেয়াল করো যে অভ্যন্তরীণ শক্তি, যাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি। তো একটু খেয়াল করতে হবে যে 1 মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ডিইউ বলতে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাহলে স্থির আয়তনে বলছে, তাহলে সিভি এবং তাপমাত্রা বৃদ্ধি ডিটি এর গুণফলকে বোঝায়। তাহলে ডিইউ ইকুয়াল টু আমরা পেয়েছি সিভি ইনটু ডিটি। এটা ছিল কি 1 মোলের জন্য। তাহলে n মোলের জন্য কি হবে? du ইকুয়াল টু ncv dt। এটা আমরা একটু মাথায় রাখবো। আর এখানে খেয়াল করো যে cv হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, cv হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এবার চলে আসো যে এখানে একটা পিস্টন যুক্ত সিলিন্ডার, যাকে আমরা বলতে পারি কি সিস্টেম বা ব্যবস্থা। তো এই সিস্টেমে যদি dq পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে। নাম্বার 1 হচ্ছে এই পিস্টন খানিকটা উপরে উঠে, পিস্টন উপরে উঠে। আরেকটা ঘটনা ঘটবে, এর ভিতরে যে তাপমাত্রা, তার তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ। এবার একটু খেয়াল করো, আমি বলেছিলাম যে কোনো পিস্টন যুক্ত সিলিন্ডার বা সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে। নাম্বার 1 হচ্ছে এই পিস্টন খানিকটা উপরে উঠে যায়, আর দ্বিতীয় হচ্ছে এর ভিতরে তাপমাত্রা চেঞ্জ হয়। এখন আমরা দেখব যে পিস্টন উপরে ওঠার জন্য আমরা কি পেতে পারি আর তাপমাত্রা চেঞ্জের জন্য আমরা কি পেতে পারি। তো একটু খেয়াল করো যে একটা পিস্টন যুক্ত সিলিন্ডার, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এবং চাপ হচ্ছে T। তো এই পিস্টন যদি dx পরিমাণ সরে যায়, dx পরিমাণ প্রসারিত হচ্ছে, তাহলে দেখো চাপ ইকুয়াল টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। আর এখান থেকে দেখো বল F ইকুয়াল টু আমরা লিখতে পারি চাপ P ইনটু ক্ষেত্রফল A। এখান থেকে দেখো আমরা ক্ষেত্রকার dw ইকুয়াল টু লিখতে পারি বল ইনটু সরণ। তাহলে বলের মান আমরা বসাচ্ছি P ইনটু A, সরণ হচ্ছে dx ইকুয়াল টু আমরা লিখতে পারি P ইনটু, এখানে দেখো ক্ষেত্রফল ইনটু সরণ, তাহলে কি আয়তন d। তাহলে পেয়ে গেলাম আমরা dw ইকুয়াল টু P ইনটু d। তাহলে দেখো যে এই যে পিস্টন সরে যাওয়ার জন্য বা পিস্টনের dx পরিমাণ সরণের জন্য আমরা কি পেয়েছি? কৃতকাজ। কৃতকাজের মান কত? P ইনটু d। তাহলে এই যে পিস্টন উপরে উঠে যায়, এই পিস্টন উপরে ওঠার জন্য আমরা কি পাবো? dw। তাহলে আমরা এখানে লিখতে পারি যে dw ইকুয়াল টু আমরা পেলাম P ইনটু d।
এবার চলে আসো যে এই তাপমাত্রা চেঞ্জের জন্য আমরা কি করি। তাহলে এখানে একটু চলে আসো যে du ইকুয়াল টু আমরা জানি cv ইনটু dT। তাহলে খেয়াল করো যে du ইকুয়াল টু আমরা পেয়েছি cv ইনটু dT। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে dT মানে কি তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা চেঞ্জ। এই তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে du এর মান কত হবে? শূন্য, বা অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কখন হয়? যদি তাপমাত্রা চেঞ্জ হয়। তাহলে এই তাপমাত্রা চেঞ্জ হলে আমরা du পাবো। তাহলে du ইকুয়াল টু আমরা পেয়েছি cv ইনটু। আবার এখানে একটু খেয়াল করো যে dv কি ছিল? আয়তনের পরিবর্তন। এই আয়তনের পরিবর্তন যদি শূন্য হয়, আয়তনের পরিবর্তন না ঘটে বা পৃষ্ঠের উপরে উঠে না উঠে বা নিচে না নামে, তাহলে এই dv এর মান কত হবে? শূন্য। তখন কৃত কাজের মান আমরা কত পাবো? 0। এখন দেখো যে আমরা কি করেছিলাম, একটা সিস্টেম বা পিস্টনযুক্ত সিলিন্ডারে আমরা dq পরিমাণ তাপ দিয়েছি। এর ফলে আমরা কি কি পেয়েছি? পিস্টন উপরে উঠে গিয়েছে, পিস্টন উপরে উঠে গিয়েছে, এর ফলে আমরা পেয়েছি কৃত কাজ। তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এর ফলে আমরা পেয়েছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে আমরা লিখতে পারি যে dq ইকুয়াল টু du প্লাস e। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার সেই বিখ্যাত ইকুয়েশন dq ইকুয়াল টু du প্লাস dw। এটাকে বলা হচ্ছে ক্লাসিয়াস এবিলিটি। তাহলে দেখো যে dq পরিমাণ তাপ দেওয়ার ফলে আমরা দুইটা ঘটনা ঘটেছে। নাম্বার হচ্ছে পিস্টন উপরে উঠে যায়, এর জন্য পেয়েছি কৃত কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয়েছিল, এর জন্য আমরা পেয়েছি du। তাহলে এখান থেকে বিবৃতি আমরা বলতে পারি যে কোন সিস্টেমে তাপ দেওয়া হলে সেই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ কৃত কাজ সম্পাদন করে। এই ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিশ্লেষণ। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে আয়তনের পরিবর্তন যদি না ঘটে, আয়তনের পরিবর্তন শূন্য হয়, তাহলে কাজের মান হবে শূন্য। এবং তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না। এই দুইটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে যাচ্ছি আমরা তাপগতীয় পরিবর্তন। দেখো আমি বলেছিলাম তাপগতীয় পরিবর্তন হচ্ছে 4 ধরনের। তাপগতীয় পরিবর্তন। তাপগতীয় পরিবর্তন হচ্ছে 4 ধরনের। তো দেখো তাপগতীয় চলরাশিতে আমরা কি কি পেয়েছি? চাপ, আয়তন, তাপমাত্রা এবং তাপ, এগুলোকে বলা হচ্ছে তাপগতীয় চলরাশি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই চারটার মধ্যে যে কোনো একটি ধ্রুব থাকবে, বাকি তিনটি চল। তাহলে দেখো যদি p ধ্রুব থাকে বা স্থির থাকে, p স্থির, তাহলে সেই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে সমচাপ পরিবর্তন। সমচাপ পরিবর্তন। যদি v স্থির থাকে, তাহলে সেই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে সম আয়তন পরিবর্তন। এরপর চলে আসো যদি t স্থির থাকে, সে ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে সমষ্ণ পরিবর্তন। যদি q স্থির থাকে, তাহলে তাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে দেখো এই চারটার মধ্যে যে কোনো একটা ধ্রুব থাকবে, বাকি তিনটা হচ্ছে পরিবর্তন। তাহলে যখন p স্থির থাকে, তাহলে সেই ধরনের পরিবর্তনকে বলি আমরা কি? সমচাপ পরিবর্তন। যদি v স্থির থাকে, তাহলে বলবো সম আয়তন পরিবর্তন। যদি t স্থির থাকে, তাকে বলবো আমরা সমষ্ণ পরিবর্তন। যদি q স্থির থাকে, তাহলে তাকে আমরা বলবো রুদ্ধতাপীয় পরিবর্তন।
এবার খেয়াল করতে হবে যে যদি পি স্থির থাকে তাহলে বাকি তিনটা পরিবর্তন হয়। তাহলে পি স্থির সমচাপ পরিবর্তনে পরিবর্তন হয় কি কি? তাহলে পরিবর্তন হয় বাকি তিনটা আয়তন, তাপমাত্রা এবং চাপ। আয়তন, তাপমাত্রা। এবার দেখো যদি আমি পি স্থির তখন সেই পরিবর্তনকে বলেছি সমষ্ণ পরিবর্তন। তাহলে সমষ্ণ পরিবর্তনে পরিবর্তন হয় কি কি? টি ধ্রুব, তাহলে বাকি তিনটা পরিবর্তন হয়। বাকি তিনটা বলতে কি কি বোঝায়? চাপ, আয়তন এবং তাপ। একইভাবে আমরা বলতে পারি যে ঊর্ধ্বতাপীয় পরিবর্তনে কিউ স্থির, তাহলে পরিবর্তন হচ্ছে কি কি? তাহলে কিউ ছাড়া বাকিগুলো পরিবর্তন হয় চাপ, আয়তন এবং। তাহলে কোন জায়গায় বা কোন প্রশ্নে যদি দেখো যে কিউ স্থির আছে তাহলে সেই পরিবর্তনকে বলবো আমরা ঊর্ধ্বতাপীয় পরিবর্তন। অথবা দেখবা যে চাপ, আয়তন, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তখন আমাদের ধরে নিতে হবে যে বাকি একটা হচ্ছে স্থির, সেটা কি কিউ, তাহলে সেই পরিবর্তনটা আমরা বলবো ঊর্ধ্বতাপীয় পরিবর্তন। এখন খেয়াল করে দেখো আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে এই সমচাপ, সমায়তন এবং সমষ্ণ পরিবর্তন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো দেখো সমচাপ পরিবর্তন পি স্থির, তাহলে আয়তন কি হয়? তাপমাত্রা সমানুপাতিক। আবার দেখো সম আয়তন পরিবর্তন আমরা করেছিলাম কি চাপীয় সূত্র, তাহলে আয়তন ভি যখন স্থির থাকে তখন কি হয়? চাপ, তাপমাত্রা সমানুপাতিক। আবার দেখো সমষ্ণ পরিবর্তনের টি স্থির, তাহলে কার সূত্র মেনে চলে? সেই বয়লের বিখ্যাত ইকুয়েশন যে তাপমাত্রা টি স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু ধ্রুব। তাহলে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2। তাহলে সমষ্ণ পরিবর্তন একটা সূত্র মেনে চলে, সেটা হচ্ছে কার সূত্র? বয়লের সূত্র। P1 V1 ইকুয়াল টু P2। এবার চলে আসে ঊর্ধ্বতাপীয় পরিবর্তন। ঊর্ধ্বতাপীয় পরিবর্তন তিনটা ইকুয়েশন মেনে চলে। PV গামা ইকুয়াল টু ধ্রুব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। দ্বিতীয় ইকুয়েশন PV গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুব। তাহলে আমরা লিখতে পারি P1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু P2 V2 গামা মাইনাস 1। আরেকটা ইকুয়েশন আছে P1 মাইনাস গামা T গামা ইকুয়াল টু ধ্রুব। তাহলে আমরা লিখতে পারি P1 1 মাইনাস গামা T1 গামা ইকুয়াল টু P2 1 মাইনাস গামা T2। তাহলে দেখো ঊর্ধ্বতাপীয় পরিবর্তন টোটাল তিনটা সূত্র মেনে চলে। PV গামা ইকুয়াল টু ধ্রুব, PV গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুব, P1 মাইনাস গামা T গামা ইকুয়াল টু ধ্রুব। এই তিনটা ইকুয়েশন আমাদের মাথায় রাখতে হবে। আমরা দ্বিতীয় ক্লাসে এই ইকুয়েশন গুলো কি করে পাওয়া যায় সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এই গামাটা কি? গামা হচ্ছে গ্যাস ধ্রুব। তো দেখো একটু আগে আমি বলেছি যে সিপি এবং সিভি আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করছি। এই সিপি বাই সিভি এর অনুপাতটা হচ্ছে গামা এবং এর মান নির্দিষ্ট। এক পরমাণু গ্যাসের জন্য গামা ইকুয়াল টু এক পরমাণু গামা ইকুয়াল টু 1.67, দ্বি পরমাণু গ্যাস 1.4 এবং বহু পরমাণু গ্যাসের জন্য গামা ইকুয়াল টু 1.33। এই তিনটা মান আমাদের মাথায়। তাহলে দেখো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টোজেন, হাইড্রোজেন এগুলোর জন্য হচ্ছে গামার মান 1.67। দ্বি পরমাণু গ্যাস হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর জন্য গামার মান হচ্ছে 1.4 এবং বহু পরমাণু গ্যাসের জন্য গামা ইকুয়াল টু হচ্ছে 1.33। তাহলে এই অংশটুকু আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসো দেখো সমষ্ণ পরিবর্তন আমরা কি পেয়েছিলাম? সমষ্ণ পরিবর্তন, এই সমষ্ণ পরিবর্তন আমরা পেয়েছি যে তাপমাত্রা T স্থির থাকে।
তাহলে টি স্থির থাকলে ডিটি এর মান কত? 0, তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। এখন দেখো যে ডিইউ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম সিভি ইনটু ডিটি। তাহলে এখানে যদি ডিটি এর মান আমরা 0 বসাই তাহলে ডিইউ এর মান কত হবে? 0। এবার চলে আসো যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে কি পেয়েছিলাম? তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে আমরা পেয়েছি যে dq ইকুয়াল টু du প্লাস d। তাহলে দেখো যে du এর মান আমরা যদি 0 বসাই তাহলে dq ইকুয়াল টু কত? dw। আবার যদি আমরা dw লিখতে চাই তাহলে কাটবে। তাহলে দেখো সমস্ত পরিবর্তনের জন্য তাপমাত্রাটি স্থির থাকে, তাহলে dt এর মান dt তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 0, তাহলে du অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই du এর মান বসালে আমরা পেয়েছি dq ইকুয়াল টু dw। তাহলে এই যে dq ইকুয়াল টু dw এটা কার জন্য? সমস্ত পরিবর্তনের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার চলে আসো রুদ্ধতাপীয় পরিবর্তন। রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় পরিবর্তনে আমরা জানি Q স্থির থাকে। Q তাহলে Q যদি স্থির থাকে, তাপ যদি স্থির থাকে তাহলে dQ এর মান কত? যে তাপের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা লিখে ফেলি dQ ইকুয়াল টু du প্লাস dW। তো dQ এর মান প্রথমে বসালাম আমরা 0, তাহলে 0 ইকুয়াল টু du প্লাস dW। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে du ইকুয়াল টু হচ্ছে মাইনাস dw, আবার dw ইকুয়াল টু হচ্ছে মাইনাস dq। তাহলে এটা কার জন্য পেয়েছি আমরা? তাপগতিবিদ্যার প্রথম সূত্র রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার জন্য? রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কাজের মান হচ্ছে পজিটিভ, এখানে কাজের মান আমরা পেয়েছি নেগেটিভ। আবার দেখো যে du ইকুয়াল টু আমরা জানি CV into dt, আবার dw ইকুয়াল টু আমরা জানি d into dt। তাহলে এখানে খেয়াল করো যে তাপমাত্রার পরিবর্তন dt যদি নেগেটিভ হয় তাহলে du কিন্তু নেগেটিভ হয়ে যাবে, আবার dt তাপমাত্রার পরিবর্তন যদি পজিটিভ হয় তাহলে du পজিটিভ হবে। আবার দেখো dv আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, তখন dw পজিটিভ হবে। আয়তন যদি কমে যায় তাহলে পরিবর্তনটা হবে নেগেটিভ, তখন dw হবে। তাহলে এই যে du dw এগুলো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এবার আমরা দেখব যে কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। একটু খেয়াল করো যে dq প্লাস হতে পারে মাইনাস হতে পারে, du প্লাস হতে পারে মাইনাস হতে পারে, dw প্লাস। তাহলে দেখো কোন একটা সিস্টেম, এই সিস্টেমে তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হয়। তাহলে কোন সিস্টেম যদি তাপ দেওয়া হয় তাহলে dq হবে পজিটিভ, তাহলে তাপ দিবে। আর যদি তাপ হারায়, সিস্টেম যদি তাপ হারায় তাহলে হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা বলবো তাপ হারায়। এবার চলে আসে du। তাহলে du কি ছিল? du ইকুয়াল টু আমরা জানি CV ইনটু। এখন মনে করো যে তাপমাত্রা ছিল 300 কেলভিন, সেটা বৃদ্ধি পেয়ে 350 কেলভিন। তাহলে পরিবর্তনটা কি? পরিবর্তন ইকুয়াল টু ওয়াল টাইম চিন্তা করবা, বিশেষ মাইনাস হচ্ছে আদি। তাহলে দেখো আগে ছিল 300, পরে হয়েছে 350, তাহলে পরিবর্তনটা কত? 50। এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে এখানে হচ্ছে প্লাস। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা কি পেয়েছি? প্লাস। আবার দেখো যে 300 কেলভিন ছিল, সেটা পরিবর্তনের 250 কেলভিন হয়েছে। তাহলে শেষ কোণটা 250 থেকে 300 বিয়োগ করলে কি পাবা? নেগেটিভ। তাহলে এই dt এর মানটা কি চলে আসছে? নেগেটিভ। তাহলে এই du যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে du হবে পজিটিভ, তাপমাত্রা যদি কমে যায় তাহলে du হবে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা বাড়বে।
ডিইউ নেগেটিভ হবে, তাপমাত্রা কমবে। এবার চলে আসো ডিডব্লিউ। তো ডিডব্লিউ ইকুয়াল টু আমরা জানি পি ইনটু ডিভি। তাহলে আয়তনের পরিবর্তন একটু খেয়াল করো যে আদি আয়তন ছিল 1 লিটার, সেটা পরিবর্তন হয়ে গেছে 5 লিটার, মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে ডিভি কি হবে? পজিটিভ। আবার মনে করো আদি আয়তন ছিল 5 লিটার, এটা কমে গিয়ে হয়ে গেছে 2 লিটার, তাহলে পরিবর্তনটা কি হবে? নেগেটিভ। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ডিভি হবে প্লাস, আয়তন কমে গেলে ডিভি হবে মাইনাস। তাহলে এই ডিভি যখন প্লাস হবে ডিডব্লিউ প্লাস হবে, আর যখন মাইনাস হবে তখন মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি যে আয়তন বাড়বে, আয়তন কমবে। তো দেখো আয়তন যখন বৃদ্ধি পায়, পিস্টন যুক্ত সিলিন্ডার এর আদি আয়তন ছিল এটা, আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তন যখন বৃদ্ধি পায় তখন আমরা বলতে পারি যে গ্যাসের দ্বারা কাজ, বা গ্যাসের দ্বারা বা সিস্টেম দ্বারা কাজ। আয়তন যখন কমে যায় তখন আমরা বলবো গ্যাসের উপর কাজ, গ্যাসের উপর কাজ বা সিস্টেমের উপর কাজ, সিস্টেমের উপর কাজ। তাহলে এই অংশটুকু আরো একবার খেয়াল করো যে ডিকিউ যদি তাপ দেওয়া হয় সিস্টেমে তাহলে ডিকিউ হবে প্লাস, যদি তার সিস্টেম তাপ হারায় তাহলে ডিকিউ হবে মাইনাস। আর ডিইউ আমরা তো দেখলাম যে তাপমাত্রা বৃদ্ধি পেলে প্লাস আর তাপমাত্রা কমে গেলে মাইনাস। আবার দেখো ডিডব্লিউ আয়তন বাড়লে প্লাস আর আয়তন কমলে হবে মাইনাস। এবার একটু খেয়াল করো যে পিস্টন যদি প্রসারিত হয় বা সংকুচিত হয় তাহলে কাজের মান আমরা পেয়েছি ডিডব্লিউ ইকুয়াল টু পি ইনটু ডিভি। তো দেখো ডিডব্লিউ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম পি ইনটু এই ডিভিটা কি ছিল? আয়তনের পরিবর্তন। তাহলে এখান থেকে সহজে আমরা লিখতে পারি p ইনটু v2 মাইনাস v1। এখানে v1 হচ্ছে আদি আয়তন আর v2 হচ্ছে, একটু খেয়াল করে দেখো যে dw ইকুয়াল টু আমরা পেয়েছি p ইনটু dv। আবার আমরা জানি pv ইকুয়াল টু nRT, এখান থেকে যদি আমরা p এর মানটা বের করি তাহলে p লেখা যায় nRT/v2।